মাননীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি একটু আগে ওনার প্রারম্ভিক আলোচনা আমাদের সামনে রেখেছেন। ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী হায়ার এডুকেশন এবং পঞ্চায়েত দপ্তরের এবং অন্যান্য দপ্তরের শ্রী কিশোর বর্মন মহোদয়। তাছাড়া আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই প্রেস কনফারেন্সে মিডিয়া ইনচার্জ, যাকে সবসময় আপনারা দেখেন। আমাদের যখনই প্রেস কনফারেন্স ডাকা হয় ওনার মাধ্যমে আমরা ডাকি। আমাদের সুনীল সরকার মহোদয় এবং এখানে উপস্থিত সমস্ত যারা মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি এখানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এখানে আসার জন্য এবং আপনারা এখানেছেন এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এখানে আমার পূর্ববর্তী বক্তা শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় অলরেডি বলেছেন যে এই যে বিবি রামজি বিল 2025 এ নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক এসব হয়েছে এবং লোকসভাতেও হয়েছে, রাজ্যসভাতেও হয়েছে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, যখন তর্ক বিতর্কর পর যখন বিল পাস হয় তারপরেও তারা কিন্তু বাইরে এসে আবার বিতর্কের সৃষ্টি করে। এতে করে মানুষের কিন্তু একটা অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি করার একটা চেষ্টা থাকে। সেই বিভ্রান্ত যেন না করতে পারে তার জন্যই আজকে ন্যাশনাল লেভেলে তো হয়েছে, আমরা স্টেট লেভেলে আজকের এই বিলের বিষয়ে দু চারটি কথা আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা ভাষীকে আমরা জানাতে চাই। এখানে বলা হয়েছে 16ই ডিসেম্বর 2025 আমাদের ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় সেটা পেশ করে এবং পরবর্তী সময়ে 18ই ডিসেম্বর 2025 তারিখে লোকসভায় পাশ হয়। কিন্তু আমরা সবাই জানি লোকসভায় পাশ হওয়ার পর আবার সেটা রাজ্যসভাতে পাঠাতে হয়। তো সেখানেও রাজ্যসভাতে 21শে ডিসেম্বর 2025 তারিখে বিলটি পাশ হওয়ার পর সেটা 19শে ডিসেম্বর 2025 বিলটি রাজ্যসভাতে পাশ হয় এবং পাশ হলে সেটা আবার রাষ্ট্রপতিজির এখানে যেতে হয় এবং 21শে ডিসেম্বর সেটা রাষ্ট্রপতিজি যখন অনুমোদন পায় সেটা একটা আইন হিসাবে পরিগণিত হয়েছে। আমরা সবাই জানি যে এই যে ইন্ডিয়াস ওয়েজ এমপ্লয়মেন্ট ইনিশিয়েটিভ প্রগ্রেস থ্রু মাল্টিপল ফেজেস ডিফারেন্ট সময়ে ভারতবর্ষে হয়েছে, বিগিনিং উইথ আর্লি program such as the Rural Manpower Program in 1960. পরবর্তী সময়ে ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1971। এটা এরকম না এখানে হইচই আরম্ভ করেছে, এমজিএন রেগার নাম পাল্টিয়ে দিয়েছে বারবার বিভিন্ন নামে বিভিন্নভাবে যখন যে গভর্নমেন্ট এসছে তখন চেষ্টা করেছে গরিব বা সাধারণ মানুষের গ্রামীণ এলাকার কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, এমপ্লয়মেন্টের কিভাবে গ্যারান্টি দেওয়া যায়। তো সেই রকম তো 1960-তে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম হয়েছিল। তারপর ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1971 হয়েছে। পরবর্তী সময়ে সেখানে দিস ওয়ার ফলোড বাই মোর স্ট্রাকচার এফোর্টস ইন 1980 এবং 1990, ইনক্লুডিং ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, এরকম বিভিন্ন নামে এক এক সময় এই ঘটনাগুলো হয়েছে। এবং শুধু তাই নয়, লেটার
এই যে এতগুলো যেটা আমি বললাম ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, সেগুলো রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, সেগুলো মার্জড উইথ জওহর রোজগার যোজনা ইন 1993, এবং সেটা পরবর্তী সময়ে হুইচ কনসলিডেটেড ইন্টু সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা ইন 1999। উদ্দেশ্যটা কি ছিল? এইমড এট ইমপ্রুভড কাভারেজ অ্যান্ড কোঅর্ডিনেশন। তারপর কি হলো? এমপ্লয়মেন্ট এসুরেন্স অ্যান্ড দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম অ্যাড্রেসড সিজনাল আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ফুড সিকিউরিটি। কিন্তু আমরা দেখলাম যে এতগুলো যে এক একবার এক এক রকমের প্রোগ্রাম করেছে, তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু মানে অনেকটা বলে যে টেস্টিং মেথড বা ট্রাইং অ্যান্ড এরর মেথড, এই ধরনের। তো আলটিমেটলি সে ট্রাইং অ্যান্ড এরর মেথডের পরে দেখা গেল মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ 1977, সেটা দেখা গেল খুব ভালো। এবং এই যে মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ 1977 এই যে একটা মেজর শিফট করেছে, তাতে দেখা গেছে, এবং এই যে কনসেপ্টটা সেটা ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ দ্য স্ট্যাটুটরি রাইট। আগের স্ট্যাটুটরি রাইট ছিল না, স্ট্যাটুটরি রাইট টু ওয়ার্ক, মানে আইনগতভাবে রাইট হয়েছে সেটা। এবং এই যে এক্সপিরিয়েন্স মহারাষ্ট্র গভর্নমেন্ট করলো, সেটাকে মাথায় রেখে these experiences culminated in the enactment of Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, that is MGNREGA, in 2005, providing nationwide legal framework for rural generation. কিন্তু এর মধ্যে আমি বলছি এর মধ্যে অনেকগুলো খামতি ছিল। তো সেই খামতিগুলো দূর করার জন্য, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি নেতৃত্বে যেভাবে আমাদের যে সেন্ট্রাল মিনিস্টার, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চলছে, একের পর এক উনি বারবার বলছেন যে রিফর্ম করতে হবে, রিফর্ম ছাড়া কিচ্ছু হবে। এবং রিফর্ম যত হবে তত করে মানুষের ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস, ইজ অফ লিভিং সব কিছু কিন্তু তাতেই হবে। এতে করে মাথায় রেখে, এটা কারোকে মানে ওরা করেছে বলে কারোর নামে করেছে এর জন্য না, এটাতে কি বলেছে, জি রাম জি বিল 2025। এর ফুল নেমটা কি? রামের কথা শুনলে অনেকে মনে করে কি জানি রাম দিয়ে, আসলে তো না, এটা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা। তো এইরকম এটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সো ইট এইমস টু রিপ্লেস the Mahatma Gandhi National Rural Employment Guarantees Act with a new framework। কিছু নতুনভাবে চেষ্টা করেছে, আগে যেরকম হয়েছে একের পর এক পোস্ট ইন্ডিপেন্ডেন্স, সেইভাবেই কিন্তু সেগুলো হয়েছে। সো দ্যাট ইনক্লুডস কি, হায়ার ওয়ার্ক গ্যারান্টিজ, যাতে আরও বেশি কাজ দেওয়া যায়, বেশি পরিমাণে দেওয়া যায়। ক্যাপড ফান্ডিং ফর রুরাল ডেভেলপমেন্ট। ক্যাপড ফান্ডিং মানে নর্মেটিভ অ্যালোকেশন that is made by the central government। তো সেইভাবে একের পরে এই কারণে কিন্তু এই যে চেঞ্জগুলো করলো, এক নম্বর। দু নম্বর হচ্ছে ফোকাস অন ডিউরেবল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন। আগে দেখতাম কাজ হলো, সেটা কিন্তু ডিউরেবল থাকতো না, কি কাজ করছে, কোথায় করছে কেউ জানে না, এবং সেটা কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার হচ্ছে না। অ্যান্ড টাইটেন অ্যাকাউন্টেবিলিটি, যে কাজ করছো তার অ্যাকাউন্টেবিলিটি দরকার in employment programs. Third হচ্ছে কমিটমেন্ট অফ ওভার রুপিস 95,000 crore, আপনারা ভাবুন 95,000 crore from the central government for this initiative. আরেকটা কি বলছে, মডার্নাইজেশন অফ রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিজ টু অ্যালাইন উইথ লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার, এবং এটাকে যাতে প্রপার মানে রেজিলিয়েন্স গোলস আমরা পড়তে পারি, তার জন্য এটা করে। অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমি বললাম, সেটাকে যদি আমরা ধরি, দিস বিল রিফ্লেক্টস এ সিগনিফিক্যান্ট শিফট ইন ইন্ডিয়াস অ্যাপ্রোচ টু রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকে এই যে বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ,
এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। একের পর এক উনি রিফর্ম করে করে সাধারণ মানুষের জন্য যে চিন্তা ভাবনা করছেন। আমাদের 75% লোক আমাদের পপুলেশনের গ্রামীণই থাকে। তো তাদের যদি আর্থসামাজিক উন্নয়ন না হয় তাহলে শুধু শহর কেন্দ্রিক কিছু করলাম, তাতে লাভের লাভ কিচ্ছু হবে না। এবং এটা বরাবরই আমরা কিন্তু সেটা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটার উপর প্রচণ্ড জোর দিয়েছেন। এবং এতে করে এই যে এই নতুন আইন, তাতে করে কর্মসংস্থানের এটা কিন্তু নিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। 100 দিন ছিল আগে, আপনারা সবাই জানেন, এবং 100 দিন থেকে 125 দিন করা হয়েছে। আগে এই নিয়ে বিধানসভাতেও আলোচনা হয়েছে যে 100 দিনের কাজ দেওয়া হয় না, 65 দিন কেন। তো এটাও আমি আপনাদের সামনে বলতে চাই যে এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি একটা 13,000 কোটি টাকা যে বিশ্বকর্মা যোজনা করেছে, অনেকে আছে এইসব যোজনার সাথে যুক্ত হয়ে যাওয়াতে অনেকে আবার এইসব কাজে আসতে চায় না। আরও অনেক বিভিন্ন স্কিম থাকাতে কিন্তু কাজ চাইলে কিন্তু কাজ আমরা দিতাম, কিন্তু এগুলো কমপ্লিকেটেড। এখন কিন্তু এরকম না। এর জন্যই এই যে আইনটা আনা হয়েছে যে 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন, এবং যারা পরিশ্রমী গ্রামীণ জনগোষ্ঠী আছে এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা পরিবর্তন, অ্যান্ড ইট উইল হেল্প। এবং এই যে আইন, এর যে প্রধান যে বৈশিষ্ট্য, যে গুণাবলী, সেগুলো 1 নম্বর হচ্ছে বেকার ভাতার অধিকার। পূর্ববর্তী যে আইন ছিল অর্থাৎ MGNREGAর যে অধীনে বিভিন্ন শর্তের কারণে বেকার ভাতা পাওয়া কার্যত প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই যে জি রামজি আইন 2025-এর অধীনে এই সকল বিধিনিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এখন কাজের দাবি জানানোর পর কর্মসংস্থান প্রদান না হলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য হবে, মানে দিতেই হবে। এই যে বেকার যে জায়গাটা, যে যদি ঠিক সময়ে কর্মসংস্থান প্রদান না করা হয়, দাবি জানানোর পরে তার টাইমলাইন দেওয়া আছে, সেই টাইমলাইনের মধ্যে যদি কাজ না দেওয়া হয় তাহলে তার জন্য কিন্তু বেকার ভাতা দিতে হবে। এবং শুধু তাই নয়, খুব সম্ভব এটা আগামী দিন যখন আরও ক্লারিফিকেশন আসবে, উইথ ইন্টারেস্ট দিতে হতে পারে সেটা। এর ফলে কর্মসংস্থানের যে একটা বাস্তব যে একটা অধিকার এবং তার যে আইনগত অধিকার সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে সময় মতো মজুরি প্রদান। আগে আমরা দেখতাম সময় মতো মজুরি দেওয়ার সেরকম কোনো আইন কিছুই ছিল না। তো মজুরি প্রদানে যদি বিলম্ব হয়, সেটা আগে হতো, এখন মজুরি প্রদানে কোনো বিলম্ব হলে বিলম্বিত প্রতিটি দিনের জন্য ওই যেটা আমি বললাম ক্ষতিপূরণ সহ মজুরি প্রদান করতে হবে। এর ফলে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা বৃদ্ধি পাবে, শ্রমিকরা তাদের পূর্ণ প্রাপ্যতা নিশ্চিতভাবে পাবেন। 3 নম্বর হচ্ছে গ্রাম স্তরে পরিকল্পনার স্বায়ত্তশাসন, ডিসেন্ট্রালাইজেশন। গ্রাম সবাই ডিসিশন নেবে কোন জায়গায় কি কি কাজ হবে।